সমস্ত রেকর্ড তাদের কাছে আছে। এই ব্যাপারে বিশ্লেষণের ক্ষমতা আমাদের যে কারণে তাদের কম না। জুলাই জাতীয় সনদের যে ডকুমেন্ট সরকার থেকে প্রকাশ করা হয়েছিল, যে ডকুমেন্টে বাংলাদেশের প্রায় উল্লেখযোগ্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা দস্তখত করেছেন, এবং দস্তখত করেছেন কোনো কক্ষে বসে না, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনগণের সামনে। আমি তো বিশ্বাস করি যে একটা রাজনৈতিক দলের জন্য এই ধরনের যে ডকুমেন্ট ঘোষণা, এটার মূল্য সবচেয়ে বেশি। কিন্তু আমরা দেখেছি যারা এই ডকুমেন্টের সিগনেচার করেছেন, সেই ডকুমেন্টের একদম প্রথম যেটা লেখা, সেটা হলো কেন এই জুলাই জাতীয় সনদ। সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে সংস্কারের লক্ষ্যে। আমরা দেখি বদলে গেছে, সংশোধন শব্দটা বড় অপছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা তারা দস্তখত করেছে সবাই। সবাই যেটা দস্তখত করেছে সেখানে বলা আছে যে যে কোনো আলোচনায় দ্বিমতের সুযোগ থাকে, কিন্তু সেই দ্বিমত সঠিক কিনা, গ্রহণযোগ্য কিনা, এটা বিচারের ভার জনগণের উপর। এই জুলাই জাতীয় সনদে এই কথাগুলি স্পষ্ট লেখা আছে যে যারাই যে বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা যদি তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেটের জন্য পেশ করে, আর তারা জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা সকলের দস্তখত আছে। কোথায় আপনি সরে যাচ্ছেন কেন? আপনি যা দস্তখত করছেন ওখান থেকে সরে যান। আর আমাদের কয়েকজন এক্সপার্টরা তারা একটা ড্রাফট করলো, যেখানে যার ডিসিশন হয় নাই সেটাকে ডিসিশন বলে বলা হলো, ওটা পছন্দ করতেছেন। কখনো স্বীকার করেন না যে গণভোটের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপনাদের সঙ্গে পরামর্শ করে করা হয়েছে। আমাদের বিরোধী রাজনৈতিক দল আছে, তারা কিন্তু এটা স্বীকার করে না। আমরা তো জানি না তারা এটা রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ আকারে তারা এটা প্লেস করেছে। আমরা সবসময় বলেছি যে স্বাক্ষরিত যে জাতীয় সনদ, সেটা বাস্তবায়নের লক্ষ্যে হাবড়। আমরা কখনো বলি নাই যে খালি এই ডকুমেন্টটা। আমরা সবসময় বলেছি যে ডকুমেন্টে আমরা সবাই একমত হয়েছি, এটাই হলো জনগণের ম্যান্ডেট। এবং সেখানে বলা আছে যে যা নোট অফ ডিসেন্ট দিছে, এটা বিএনপি খালি নোট অফ ডিসেন্ট দেয় না। আজকে যারা সংসদের বিরুদ্ধে তাদেরও নোট অফ ডিসেন্ট আছে, জুলাই জাতীয় সনদ করে দেবে। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এদের প্রতি সমর্থন দেয়, তাহলে তারা সে অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। যারা এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, এমনকি যারা ওই সময় দস্তখত করেন নাই, তারা পরবর্তীতে যে দস্তখত করেছেন, তারা কিন্তু এই একই ডকুমেন্টে দস্তখত করেছেন, মেনে নিয়েছেন যে সংস্কারের জন্য সংবিধান সংশোধন করা হবে। এবং কি সংশোধন, সেটা যে সনদে উল্লেখ আছে, সেখানে যদি কোনো দ্বিমত থেকে থাকে, এটা জনগণের সামনে নির্বাচনী ইশতেহারের মধ্যে উপস্থাপন করা হবে। জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এর পরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে দেখেন, যাই কিছু হোক, এটা যখন বিল আকারে সংশোধনে আসবে, তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো। এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই, হতে পারে আমরা সেটা গ্রহণ করবো। তো আলোচনা করতে চাবেন না, এই নিয়ে যে একটা কমিটি করার কথা হয়েছে সেখানে অংশগ্রহণ করতে যাবেন না। গণতন্ত্রে তো আলোচনার কোনো বিকল্প নেই, সংসদে হোক সংসদের বাইরে হোক। কাজে আমরা মনে করি এই নিয়ে কোনো দ্বন্দ্ব বিসম্বাদের কিছু নাই। আল্লাহর ওয়াস্তে আপনারা সমস্ত ডকুমেন্টগুলি একটু দেখেন, দেখে যদি মনে করেন যে আমরা দোষ করেছি, বলেন, আমরা সংশোধনের চেষ্টা করবো। থ্যাংক ইউ। জ্বালানি সংকট নিয়ে
আমরা অনেক আলোচনা করছি আমরা সবাই জানি আর কি যে আমরা জ্বালানি আমদানি নির্ভর আমাদের। বহু বছর ধরেই আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন বা গ্যাস আহরণের ব্যাপারে খুব বেশি উদ্যোগ নেওয়া হয় নাই। আপনাদের স্মরণ থাকতে পারে যে দেশে প্রথম খনিজ সম্পদ উন্নয়ন বা উত্তোলন এর জন্য যে প্রতিষ্ঠানটা করা হয়েছিল সেটা শহীদ জিয়ার আমলে, বাপেক্স। এবং বাপেক্সের মাধ্যমে বাংলাদেশে কিন্তু বেশ কিছু গ্যাস, তেল এগুলেন অনুসন্ধান এবং আহরণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটাকে দুর্বল করে ফেলা হয়েছে, অনেক দুর্বল। বিশেষ করে গত 15, 16, 17 বছরে আপনার একেবারেই অকার্যকর করে ফেলার ব্যবস্থা হয়েছে। আপনি বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না এটা। আপনি যদি গ্যাস বা পেট্রোলিয়াম জাত দ্রব্য আপনি যদি উত্তোলন করতে চান, তার আগে অনুসন্ধান করতে হবে, উত্তোলন করার পরে সেটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এমনকি আপনার আমদানিও সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা শুনেছেন নিশ্চয়ই যে সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা, চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে স্বাভাবিক যে বিতরণ, আমদানি এবং বিতরণের যে ব্যবস্থা ছিল, এটা আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে এটা ডিসরাপ্টেড হয়েছে। বহু দেশের সঙ্গে চুক্তি ছিল আমাদের, তারা রপ্তানিতে আগ্রহ নাই। অনেক জায়গা থেকে আমরা আমদানি করছি, কিন্তু সেখানে জাহাজ আসতে অনেক বিলম্ব হচ্ছে। হরমুজ প্রণালী বিষয় সবই আপনারা জানেন। এর ফলে জনগণের কিছু কষ্ট হচ্ছে। সম্ভবত ইতিহাসে প্রথমবার আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী উনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব আমরা এই সংকট সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। খুব অপ্রস্তুত অবস্থায় আমরা এই বিপদে সংকটে পড়ে গেছি। কে জানতো যে এই যুদ্ধটা এভাবে শুরু হবে, তাই না? কে জানতো যে আমাদের সমস্ত আমদানি প্রক্রিয়া বিলম্বিত হবে? যাই হোক, এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে। কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। আমরা আশা করছি যে পারবো আমরা ইনশাআল্লাহ, কারণ আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো ত্রুটি নাই। আপনারা বেনজির সাহেব সম্পর্কে জানতে চাইছেন। আপনারা জানেন যে বাংলাদেশের তার অনেক কুকর্মের তথ্য আপনারাই প্রকাশ করেছেন। তিনি একজন আসামি। আমরা তাকে বিচারের জন্য আমাদের এখানে চাই, কিন্তু উনি আর একটা দেশে উনি আছেন এবং সেখানেই উনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর থেকেই চেষ্টা চলছে যে উনি যাতে বের না হতে পারেন এবং উনি যাতে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার করা যায়। এই ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে
কূটনৈতিক ভাবে আপনার সংযুক্ত আমিরাত সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে আমাদের দূতাবাসের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আইনি প্রক্রিয়ায় যাতে তিনি খুব কোনো সুবিধা না পান সেজন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। আমার ধারণা যে বিদেশে অবস্থানরত একজন আসামির ব্যাপারে এই দুটেই একটা সরকারের পক্ষে করা সম্ভব, আইনিভাবে এবং কূটনৈতিকভাবে। এর সর্বোচ্চ চেষ্টা আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং আরো যা কিছু করা প্রয়োজন করা হবে। প্রিয় সহকর্মীগণ, আপনার প্রশ্নগুলির মধ্যে প্রায় এগলেন হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে আপনারা সবাই এসছেন এখানে এই আলোচনায় ওখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমরা একটু উন্মুক্তই থাকতে চাই, কারণ আমাদের গোপন করার কিছু নাই, প্রয়োজনও নাই। সেই জন্যই আপনাদের সামনে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা আপনাদের প্রশ্নের জবাব দিতে যাচ্ছি। সুযোগ হলে আরো বেশি সময় ধরে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া যাবে। ইতিমধ্যে আপনারা সালে সিবলি যেটা বলেছে যে ডকুমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে তাদের অফিসের পক্ষ থেকে, সেটা আপনারা একটু দয়া করে দেখেন, পড়েন, তারপরে ব্যক্তিগতভাবে, দলগতভাবে কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার জবাব দেওয়াতে আমাদের কোনো আপত্তি থাকবে না। কারণ আমি আবার বলি যে আমাদের গোপন করার কিছু নাই। আমরা আপনাদের হয়ে কাজ করছি, কাজেই আপনাদেরকে অবহিত করা, আপনাদেরকে জানানো, এটা আমরা কর্তব্য বিবেচনা করি। বন্ধুগণ, আমি প্রথমেই আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা যার যার অবস্থান থেকে যা বলা দরকার ছিল তারা বলেছেন। বেশি বলেছে মাহাদি আমিন, উনি প্রধানমন্ত্রীর মুখপাত্র, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই বলেছেন তিনি। এর অনেক কিছুই জানেন আপনারা, অনেক কিছু সবসময় মনে থাকে না, কিন্তু এটা একত্র করলে সম্ভবত আপনারা অন্তত এতটুকু অনুভব করবেন যে মাত্র 6 মাসে এত একটা বড় সমস্যা পীড়িত দেশে যতটুকু করা সম্ভব হয়েছে হয়তো যথেষ্ট না, কিন্তু একেবারে কমও না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমাদের দেশে যারা সংসদে বা সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল আছে, শ্রেণী পেশা সংগঠন আছে, বিশেষ করে জনগণকে, যে তারা গত 6 মাসে অনেক সহযোগিতা করেছেন। কেউ কেউ কিছু বিরোধিতা করেছেন, আমরা সেটাকে সহযোগিতার অংশ হিসেবেই দেখতে চাই। আমরা সবার কাছে কৃতজ্ঞ, আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে আমার আগামী দিনগুলির যে পরিক্রমা, সেখানেও তারা দেশের মানুষ এবং আমাদের সম্মিলিত যে সমৃদ্ধি সেটা অর্জনে তারা পাশে থাকবেন। প্রিয় সহকর্মীরা, আপনারা আমার বন্ধুদের কাছ থেকে শুনেছেন আর কি, যে বাংলাদেশে সবকিছুই যেন খুব দ্রুত ঘটে। তারেক রহমান সাহেব অনেক বছর বিদেশে বাধ্য হয়ে অবস্থানের পরে দেশে ফিরলেন 25শে ডিসেম্বর 2025 সালে। 25 ডিসেম্বর, তার মাত্র কয়েকদিনের মধ্যে 30শে ডিসেম্বর তিনি তার মাকে হারালেন। ভাবেন যে একজন মানুষ তার বাপকে হারিয়েছেন, শহীদ হয়েছে তার বাপ, একমাত্র ছোট ভাইকে হারিয়েছেন, দেখেনও নাই মৃত্যুর সময়, এবং সেও একটা
স্বৈরাচারী শাসনের অপশাসনের শিকার হয়ে মারা গেছে। অবশিষ্ট ছিল শুধু মা, সে মাকেও হারালেন তিনি। কিন্তু মাকে হারানোর বেদনা সহ্য করার জন্য তো সময়ও পেলেন না। 31শে ডিসেম্বর তার দাফন হলো, 12ই ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন। উনি দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের আগে কত কাজ এবং কত সফর, কত কিছু, কত দ্রুত কাজ করতে হয়েছে আপনি অনুমান করতে পারেন। আল্লাহর মেহেরবানি, জনগণের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলাম এবং এত সমস্যা, এত সংকট যখন উনি দায়িত্ব নিলেন, আমার মনে আছে সংসদে উনি একদিন বক্তব্য রাখছিলেন যে এই চেয়ারটা বড় বেশি গরম। আসলে তাই, সামর্থ্য সীমিত, প্রয়োজন অনেক বেশি। এরকম পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া খুব সহজ না। কিন্তু আল্লাহর মেহেরবানি এটাও যে তিনি ইনহেরিট করেছেন এই যোগ্যতা। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর, উনি রাষ্ট্রপতি ছিলেন না কিন্তু মূল দায়িত্বে ছিলেন। 7ই নভেম্বরের দিন বাংলাদেশে কোনো জাতীয় সংসদ ছিল না, কোনো মন্ত্রিসভা ছিল না। একদিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিলেন মাত্র। সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা ছিল। সশস্ত্র বাহিনী বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, সমাজে বলেন, প্রচন্ড রকমের অনিশ্চয়তা, বিশৃঙ্খলা। এই দেশটা টিকবে কিনা এই নিয়ে দুশ্চিন্তা। সেই সময়ে দায়িত্ব নিয়ে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং এটাকে গোছানো এবং গুছিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া, এটা প্রথম সম্ভব করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তারই সন্তান জনাব তারেক রহমান। একইভাবে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় বাংলাদেশের উন্নয়ন বাজেট 100% বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর ছিল। দুর্নীতি, অনাচারে দেশ ছেয়ে গেছে। অন্যায়ভাবে জোর করে ক্ষমতা দখল করে রাখা হয়েছে। নির্বাচনে 86 সালে বিএনপিও যায়নি, যারা গেছিলেন তারা টিকেন নাই। 88 সালের নির্বাচনে কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। এই ধরনের নির্বাচনে যেটা নির্বাচিত বলে দাবিদার একটা দল রাষ্ট্র শাসন করছিল অন্যায় অনাচারের মাধ্যমে। সেরকম একটা দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর একটা ক্রাইসিস মোমেন্ট, আর একটা সংকটকাল, এবং সেই সংকটকালে দেশ এবং মানুষকে সংগঠিত করা, আশ্বস্ত করা, তাদেরকে উন্নয়নের পথে আহ্বান করা, সহযোগিতা পাওয়া এবং এগিয়ে যাওয়া, কাজগুলি সহজ ছিল না। একই ধারাবাহিকতায় 2026 সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দায়িত্ব নেন, তখন দেশের অবস্থা কি ছিল আপনারা সবাই জানেন। সেই অবস্থাতে দায়িত্ব নিয়ে তিনি এবং তার সরকার গত 6 মাস কি করতে পেরেছেন বা কি করতে পারেন নাই, এই বিচারের ভার জনগণের উপর। এবং জনগণ এটা প্রকাশ করে আপনাদের মাধ্যমে। আপনারা তাদের হয়ে দেশকে জানান। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, বিবেচনা করুন যে আপনি একদিনে কতটা হাঁটতে পারেন। তার 10 ভাগের 1 ভাগ সময়ে, আমরা তো 6 মাস তো
প্রতি বছর যদি একবার করে হয় 5 বছরে 10 বার হবে নাকি? এই 10 ভাগের 1 ভাগ সময়ে কিছুই যদি আমরা অর্জন না করতেও পারতাম, শুধু যদি সেই অর্জনের পথে অগ্রসর হতে পারতাম, পরিকল্পনা প্রণয়ন করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলেও তো ধন্যবাদ দিতেন আপনারা। কিন্তু আমরা শুধু সেটা না, আমরা কিছুটা অগ্রসরও হয়েছি। আমাদের চেয়ে যোগ্য লোক থাকলে হয়তো আরো বেশি বাড়ত, কিন্তু ইতিপূর্বে যারা আমাদের দেশ শাসন করেছে তাদের সঙ্গে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন বেশ কিছু প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আপনার এই বিশাল প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের প্রধানমন্ত্রী এখানে বসেন না রেগুলার, খুব ছোট একটা অফিস সচিবালয়ে, উনি ওখানে বসেন এবং উনি ওখানে প্রতিদিন সকাল 9টার মধ্যে পৌঁছার কারণে সচিবালয়ে কিন্তু সব অফিসের লোকরা, মন্ত্রণালয়ের লোকরা এখন 9টার আগে অফিসে পৌঁছে। আশেপাশে বিভিন্ন অধিদপ্তর এগলেন জায়গায় যারা কাজ করে তারাও টাইম মতো অফিসে যাওয়া শুরু করেছে। ক্রমান্বয়ে হয়তো সারা দেশেই আমরা একটা নিয়ানুবর্তিতা করতে পারবো। আপনি যে পরিকল্পনায় নেক সরকার বাস্তবায়নের জন্য তো কিছু মানুষের দায়িত্ব আছে, তাদেরকে যদি সাথে না নেওয়া যায়, তাদেরকে যদি সক্রিয় না করা যায়, হবে না। উনি সেই জায়গা থেকেই শুরু করেছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত ব্যক্তি জীবন দিয়েও করেছেন। একই কিন্তু শহীদ জিয়া করতেন, বেগম জিয়া করতেন, উনিও করতেছেন। আমি বিশ্বাস করি একজন তার সহকর্মী হিসাবে তার আন্তরিকতার কোনো অভাব নাই। সামর্থ্যের ঘাটতি আছে আমাদের, প্রয়োজন অনস্বীকার্য। আন্তরিকতা থাকলে এবং নিষ্ঠা থাকলে আমার ধারণা জনগণের প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হবে। কিন্তু এই কাজটা সম্ভব হবে না যদি আমরা আপনাদের সহযোগিতা না পাই। আমাদের বিএনপি সরকার, আপনাদের বিএনপি হওয়ার দরকার নাই, আমাদেরকে মোসাহেবি করার দরকার নাই, আমাদেরকে মানে খুশি করার দরকার নাই। যা সত্য, যা সঠিক, ওইটুক বললে আমরা খুশি হব। আমরা চেষ্টা করছি। আমার ধারণা সরকার সিদ্ধান্ত যদি নেয়, আগামী 6 মাস পরে যখন আবার আপনাদের সামনে এ ধরনের একটা অনুষ্ঠানে আমরা একত্র হতে পারবো, সম্ভবত আমরা আরো ভালো কিছু তথ্য, ভালো কিছু অর্জনের কথা আপনাদেরকে বলতে পারবো। তারপরে 6 মাস পরে আরো বেশ কিছু, এবং আল্লাহর মেহেরবানিতে 5 বছর শেষ হওয়ার আগের যে 6 মাস, আপনারা খুব খুশি মনে আমাদের কোনো অনুরোধ ছাড়াই লিখতে পারবেন, বলতে পারবেন যে সময়টা ভালো কেটেছে। চলুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে দেশ এবং দেশের মানুষ তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি। ভুল হলে আপনারা সমালোচনা করবেন, কিন্তু ভালো কাজে দয়া করে সমর্থনও করুন, সহযোগিতা করুন, আমাদের জন্য না, দেশ এবং দেশের মানুষের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুগণ।